Splashdown sending post-landing command now. Splashdown era of the exploration of our celestial neighbor is complete. Integrity's astronauts back on Earth. মহাকাশে 10 দিনের সফল মিশন শেষে পৃথিবীতে ফিরল নাসার ওরিয়ন। মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্যে চাঁদের দূরবর্তী আকাশে যাওয়ার রেকর্ড করেন 4 নভোচারী। যুদ্ধবিরতি নিয়ে বহুল প্রতীক্ষিত ইরান যুক্তরাষ্ট্র বৈঠক আজ। ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের প্রতিনিধিরা। পথে মার্কিনী দল, ভেন্যু ঘিরে 7 স্তরের নিরাপত্তা। দুই হাজারের বেশি কিডনির প্রতিস্থাপনকারী চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে যুব দলের নাম ভাঙিয়ে চাঁদা চাওয়ার অভিযোগ। দলের সাথে কোনো সম্পর্ক নেই বললেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যেখানে দেখেছি কমপক্ষে 80% ঘটনা হচ্ছে এরকমের যে সংগঠনের নাম ভাঙাচ্ছে, বাট আমাদের সংগঠন তারা কেউ না। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ আরও কয়েকটি বিল পাশ। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। এখানে ট্রাস্ট মেনটেন করা হয়, এটা আমাদের দুঃখ যে আমরা এই দুঃখ নিয়ে এখন ওয়াকআউট। হামে রাজশাহী বিভাগে মৃত অর্ধেকের বেশি শিশুর বয়স 6 মাসের কম। আক্রান্ত সবচেয়ে বেশি পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে। লোকবলের অভাবে চালু করা যাচ্ছে না বর্ধিত আইসিইউ। ঘটা করে উচ্ছেদ অভিযানের পর ফের হকারদের দখলে রাজধানীর সড়ক, ফুটপাত। দখলদার আর উচ্ছেদকারীদের চোর পুলিশ খেলায় ভোগান্তি কাটছে না নগরবাসী। ডিএমপির প্রায় বেশিরভাগ এলাকাতেই আবার ফলোআপ অভিযান পরিচালিত হচ্ছে এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। আমার দুই পাশে ফুটপাত, অনেক কষ্ট হয়ে যায়। শহরের ভারসাম্য যাবেন আর মানবিকতাও দেখাবেন, তাহলে দুইটা তো একসাথে হবে না। ফরিদপুরে পুলিশ পরিচয়ে প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীর 5 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ছেলেকে বিদেশ পাঠাতে জমি বিক্রি করে সংগ্রহ করেন অর্থ। ভুক্তভোগীর মামলা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা 7 মিনিটে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করেছে ওরিয়ন মহাকাশযান। স্প্যাশ ডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইসম্যান জানিয়েছেন সুস্থ আছেন তিনি সহ 4 নভোচারী। 10 দিনের মিশনে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেছেন মহাকাশচারীরা। রেকর্ড করেছেন চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। সে সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল 2,52,757 মাইল। 1970 সালের অ্যাপোলো 13 মিশনের রেকর্ড ভেঙেছে এই যাত্রা। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টেমিস 2 মিশন। 1972 সালে নাসার অ্যাপোলো প্রোগ্রাম শেষ হওয়ার পর এবারই প্রথম আর্টেমিস 2 মিশনের মাধ্যমে চাঁদের কাছাকাছি গেছেন 4 নভোচারী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত আর্টেমিস প্রোগ্রামের লক্ষ্য হল চাঁদের দক্ষিণ মেরুতে একটি স্থায়ী ঘাঁটি স্থাপন করা। তবে প্রশ্ন উঠেছে, এই স্থায়ী বসতি গড়ার থেকে এখনও কতটা দূরে রয়েছে আমরা? মানব ইতিহাসে নতুন অধ্যায়ের পথে আরেক ধাপে গিয়েছে আর্টেমিস 2। 4 নভোচারী চাঁদের অন্ধকার দিক ঘুরে পৃথিবীর সবচেয়ে দূরবর্তী মানব যাত্রার রেকর্ড করেছেন। পরবর্তী আর্টেমিস 4 এর ভিত্তি তৈরি করেছে এই মিশন, যেখানে 2028 সালে ফের চাঁদের মাটিতে নামার পরিকল্পনা রয়েছে তাদের। তবে চূড়ান্ত লক্ষ্য চাঁদে স্থায়ী ঘাঁটি গড়া। আর্টেমিসের সাফল্যের পর প্রশ্ন উঠেছে, চাঁদে স্থায়ী বসতি স্থাপনের জন্য আর কত দেরি?
সবকিছু নির্ভর করছে বাজেট আর রাজনৈতিক সদিচ্ছার উপর। প্রযুক্তি আমাদের হাতে আছে, পর্যাপ্ত অর্থ থাকলে 1-2 বছরের মধ্যেই চাঁদে বসতি করা সম্ভব। যুক্তরাষ্ট্রের লক্ষ্য 2028 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানো। অন্যদিকে 2030 সালের আগেই এটি করার পরিকল্পনা করছে চীন। চাঁদে মানব বসতি শুধু প্রতীকী নয়, এটি হতে পারে ভবিষ্যৎ অর্থনীতি ও বিজ্ঞানের নতুন দিগন্ত। বিজ্ঞানীরা মনে করেন চাঁদে এমন খনিজ ও ধাতু থাকতে পারে যা পৃথিবীতে সহজলভ্য নয়। জ্বালানি ও আধুনিক প্রযুক্তিতে বিপ্লব আনতে এ নিয়ে এখন চলছে গবেষণা। তবে চ্যালেঞ্জও কম নয়। যুক্তরাষ্ট্র যে চাঁদে স্থায়ী বসতি স্থাপনের পরিকল্পনা করছে তা বেশ জটিল। বিশেষ করে চাঁদের কক্ষপথে একাধিক আকাশযানের সমন্বিত অপারেশন আগে কখনো হয়নি। পৃথিবীর কাছাকাছি এসব কাজ করা গেলেও চাঁদের কক্ষপথে তা আরও ঝুঁকিপূর্ণ ও কঠিন। চাঁদের দক্ষিণ মেরুকে ঘাঁটি স্থাপনের জন্য সবচেয়ে সম্ভাবনাময় ধরা হচ্ছে, কারণ সেখানে বরফের আকারে পানি থাকার সম্ভাবনা রয়েছে, যা পানীয় জল, অক্সিজেন এমনকি জ্বালানি তৈরির জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া দুর্লভ ধাতু ও ভবিষ্যৎ শক্তি প্রযুক্তির সম্ভাবনাও রয়েছে সেখানে। বিশেষজ্ঞরা বলছেন চাঁদই হতে পারে গভীর মহাকাশ অভিযানের প্রথম ধাপ। সেখানে স্থায়ীভাবে থাকা এবং স্থানীয় সম্পদ ব্যবহার শেখার পরই মানুষ তাকাবে মঙ্গলের দিকে। তবে সেই লক্ষ্য এখন অনেক দূরের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। পাকিস্তানের ইসলামাবাদে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। শুক্রবার রাতে সেখানে পৌঁছেছেন তেহরানের প্রতিনিধি দল। ইসলামাবাদের পথে মার্কিন প্রতিনিধিরাও। স্মরণকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আজকের আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছেন পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। ইরানের প্রতিনিধি বাঘের কালিবাফ বলেন, চুক্তির জন্য প্রস্তুত তারা, তবে যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস নেই তাদের। এর আগে যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রধান জেডি ভ্যান্স বলেন, ইরানিরা আলোচনায় আন্তরিক হলে হাত প্রসারিত করতে প্রস্তুত তারাও। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে লেবানন ইসরায়েল বৈঠক। ওয়াশিংটনে মুখোমুখি হবেন প্রতিনিধিরা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের আহ্বানে বৈঠকে রাজি হয়েছে তেল আবিব। তবে লেবানিজ সরকারের সাথে আলোচনা হলেও হিজবুল্লাহর সাথে সংলাপে রাজি নয় তেল আবিব। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানান, হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবেন না তারা। বলেন, দুদেশের শান্তি চুক্তির বড় বাধা সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন। ইসরায়েলের সাথে বৈঠকের খবরে বিক্ষোভ সমাবেশ হয়েছে বৈরুতে। লেবানিজ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না বলে স্লোগান দেন তারা। দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্দেশ মেনে চলে প্রশাসন। এদিকে লেবাননের বিভিন্ন অঞ্চলে এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডক্টর কামরুল ইসলামের হাসপাতালে গিয়ে যুব দলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। টাকা না পেয়ে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেনস্থার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাতেই খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। তারা বলেন, অভিযুক্ত মঈনুদ্দিনের সাথে যুবদলের কোনো সম্পর্ক নেই। আশ্বস্ত করেন চাঁদাবাজকে দ্রুত আইনের আওতায় আনার। শুক্রবার রাত 8:40 সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর শিমুলির একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির স্থানীয় এক নেতা। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিচ্ছেন তিনি। হাসপাতালটি অন্য কারো নয়, 2000-এরও বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডাক্তার কামরুল হাসানের। মানবিক কাজের স্বীকৃতি হিসেবে যিনি কিনা দেশে বিদেশে সমাদৃত, সেই চিকিৎসককেই আতঙ্কে থাকতে হচ্ছে চাঁদাবাজদের হুমকিতে। জানা গেছে, শুধু শুক্রবারই নয়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন স্থানীয় এই কথিত নেতা। চাপে ফেলতে ডাক্তার কামরুল ইসলামকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ তার বিরুদ্ধে। প্রথম দিকে অত করতো না, কিন্তু ভয় দেখাতো, বেশ ভয় পেত। আমাদের সিকিউরিটির লোকজনও কিন্তু ওকে ভয় পায়। আবার অনেকজন লোক নিয়ে আসে সাথে করে, আবার যুবদল কর্মী বলে, আবার কিছু বলাও যায় না। এমনকি এই যে আজকে যে ঘটনা ঘটাইছে,
সকালবেলা ভোরবেলা আসছে, সে স্টাফের বাসায় চলে গেছে, হ্যাঁ আমাকে ইয়ে দিতে হবে, হ্যাঁ দিতে হবে, নাহলে এবার আমার ওই কাজগুলো বন্ধ করে দিয়েছে স্যার, ওই কাজগুলো আমাকে দিতে হবে। ডাক্তার কামরুল ইসলামের অভিযোগ, চাঁদাবাজির ঘটনায় শুরু থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা, মেলেনি প্রতিকার। ওসি সাহেবকে তো বলছি, আর একজন এসপি সাহেবকে বলছি, আর ডিআইজি সাহেবকে বলছি, এর আগে আমি অ্যাডিশনাল আইজি সাহেবকে বলছি, ধরেন এত লেভেলে বলছে, তারপর পুলিশ যে তাকে একটু ধরবে কিংবা বলছে হয়তো, কিন্তু এত কথা শোনে না। সিকেডি হাসপাতালে চাঁদাবাজির সংবাদ শুনে মধ্যরাতেই হাসপাতালে ছুটে আসেন যুবদলের কেন্দ্রীয় নেতারা। অভিযুক্ত মঈনুদ্দিন নিজেকে শেরে বাংলানগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পরিচয় দিলেও কেন্দ্রীয় নেতারা বলছেন যুবদলের সাথে সম্পর্ক নেই তার। ডাক্তার কামরুল ইসলামের পাশে বসে আশ্বাস দেন সব রকমের সহযোগিতার। যুবদলে এই নামে কেউ কিন্তু আমাদের নাই, দ্যাট মিনস সংগঠনের নামটা তারা ব্যবহার করতেছে। এরকম অনেক অভিযোগ আমরা 5 আগস্টের পর থেকে পেয়েছি, যেখানে দেখেছি কমপক্ষে 80% ঘটনা হচ্ছে এরকমের যে সংগঠনের নাম ভাঙাচ্ছে, বাট আমাদের সংগঠনের তারা কেউ না। যুবদলের কেউ এখানে আসে নাই, আসবে না ইনশাল্লাহ, দায়িত্ব আমরা নিলাম। এই ক্ষেত্রে আমরা আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারাও ইতিমধ্যে মাঠে নেমেছে। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তি গ্রেফতার হবে। অধ্যাপক ডাক্তার কামরুল ইসলামের অস্ত্রোপচারে সাফল্যের হার 95%-এরও বেশি। মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 2022 সালে পান স্বাধীনতা পদক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশটি হুবহুর বদলে সংশোধনী দিয়ে বিল আকারে পাশ হওয়ায় রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলেছে বিরোধী দল। শুক্রবার বিশেষ অধিবেশন চলাকালে সংসদ থেকে ওয়াকআউট করে তারা। আগামী বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে সংসদ। তার আগে সব মিলে 133টি অধ্যাদেশের মধ্যে 117টি পাশ করা গেছে। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সংসদের প্রথম অধিবেশনের 13তম দিনে এক এক করে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের বিলগুলো উত্থাপন করতে থাকেন। অধিকাংশ বিলে দফাওয়ারি কোনো সংশোধন না থাকায় তা দ্রুত কণ্ঠভোটে পাশ হয়। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 উত্থাপন করছি। বিপত্তি বাধে সংশোধনী সহ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026 সংসদে পাশ করলে বিরোধী দলের দাবি ছিল বিশেষ কমিটিতে যেভাবে বিলটি এসেছিল সেভাবেই তা পাশ করার। সরকার দল আজকে এটা আপনার সামনে, এটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হলো, কনসেনসাস ভঙ্গ করা হলো। তাহলে এই বিশেষ কমিটি যেটা করা হয়েছিল সেই কমিটির কোনো প্রয়োজন ছিল? আলোচনা হয়ে তার ভাগ্য যেটাই নির্ধারিত হতো আমরা তো মেনে নিতাম মাননীয় স্পিকার, কিন্তু আলোচনাই হবে না। এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া হয়েছে, তাইলে আমরা কি করতে পারি বলেন? সংস্কৃতি মন্ত্রীর দাবি জুলাই জাদুঘরের পরিচালনা পর্ষদের দলীয়করণের অভিযোগ ভিত্তিহীন। যদি এটা বিএনপি মনে করেন যে আমরা দলীয়করণ করছি, এটা দলীয়করণ করার কোনো ইচ্ছা আমাদের সরকারের নাই, তারেক রহমানের সরকারের নাই। আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি মাননীয় স্পিকার। আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলবো, আমরা যেভাবে বিশেষ কমিটিতে আলোচনা করেছি, যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। গুম আইন, মানবাধিকার কমিশন আইন এবং প্রয়োজনে আইসিটি অ্যাক্টকে আরও বেশি শক্তিশালী করা হবে সবাই আলোচনার ভিত্তিতে। এই যে বিশেষ কমিটির রিপোর্ট ওনাদের সামনেও আছে, এখন যদি এই বিষয়ে ওনারা ডিফার করতে চান, এটাকে মাননীয় স্পিকার সংসদীয় আচরণ হবে। আগামী সেশন তো ইনশাল্লাহ বাজেট সেশন হবে, বাজেট সেশনে সবগুলো বিল আসবে, ইনশাল্লাহ সবগুলো বিল আসবে, তখন আপনারা সময় পাবেন। এখানে ট্রাস্ট মেনটেন করা হয়নি, এটা আমাদের দুঃখ যে আমরা এই দুঃখ নিয়ে এখন ওয়াকআউট। বাদ যাওয়া ও আপত্তি থাকা বিলগুলো আগামী সংসদের কার্যক্রমে উত্থাপন করার আশ্বাস দেয়া হলেও তাতে অনাস্থা দেখায় বিরোধী দল। পরে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এর আগে সকালের অধিবেশনে 10টি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। দিনের কর্মসূচিতে মোট বিল পাশের সংখ্যা দাঁড়ায় 24টি। সর্বমোট 133টি অধ্যাদেশের মধ্যে 117টি বিল এবারের কার্যক্রমে বিল হিসেবে পাশ হলো। বাকি রয়েছে 16টি। সংসদ 15 এপ্রিল সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার। রোজ বুধবার সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হলো। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আপত্তি সত্ত্বেও সংসদে অনেকগুলো বিল পাশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন 133 অধ্যাদেশের সবগুলোই সংসদে আলোচনার দাবি রাখে। এমন অনেক কিছু উপেক্ষা করা হয়েছে যা জনসম্পৃক্ত।
সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, এখন পর্যন্ত পাস হওয়া 117 অধ্যাদেশের মধ্যে 91টিতে কোনো সংশোধনী আনা হয়নি। এই সংসদে বাকি 16টি অধ্যাদেশ নিয়েও আলোচনা হবে। এখানে ট্রাস্ট মেনটেইন করা হয়নি, এটা আমাদের দুঃখ। দিনভর আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য আর উত্তেজনার মধ্যে সংসদে পাশ হয়েছে একাধিক বিল। শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, বিরোধীদের মতামত উপেক্ষা করে অনেক বিলই পাশ হয়েছে। ছল ছাতুরি করে পাশ করা হয়েছে জুলাই জাদুঘর বিল। অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সেগুলাও ল্যাপস হয়ে যাচ্ছে এবং সেগুলো আলোচনারও কোনো সুযোগ রাখা হয়নি। ফলে একটি ওয়াদা ভঙ্গের সংসদে পরিণত হয়েছে আমাদের এই সংসদ। ফলে সেই প্রতিবাদে মাননীয় বিরোধী দলীয় নেতার নেতৃত্বে আমরা আজকে ওয়াকআউট করেছি। এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে আন্তরিক নয়। বাতিল হওয়া অধ্যাদেশগুলো পরবর্তীতে পাশ করা হবে এমন আশ্বাসেও আস্থা রাখতে পারছেন না তারা। যেগুলা দিয়ে অতীতে ফ্যাসিজম কায়েম করা হয়েছে দফায় দফায় বাংলাদেশে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, গণভোট অধ্যাদেশ আছে, এগুলা তারা আনবেন না। তারা আনবেন কোনগুলো? যেগুলাতে ফ্যাসিজম বহাল থাকবে, আনলে কোনো সমস্যা নাই। তাদের কথা রক্ষা করেন নাই, জাতির সাথে রক্ষা করেন নাই। এই আচরণ, স্ববিরোধী আচরণ, আস্থাহীনতার এই যে পরিবেশ তারা সৃষ্টি করেছেন, আমরা এটার জন্য নিন্দা জানাই। তবে বিরোধীদের সব অভিযোগ অস্বীকার করেছেন সরকার দলীয় চিফ হুইপ। তিনি জানান, অধিকাংশ অধ্যাদেশ ইতিমধ্যে বিল আকারে সংসদে পাশ হয়েছে। গণভোটের রায় অস্বীকার করেনি সরকার। আমরা সবাই ঐক্যমত হয়েছি এই 16টা বিল আমরা পরবর্তীতে, এটা ল্যাপস হবে এখন, কিন্তু পরবর্তীতে বিল যেহেতু অধিকতর যাচ্ছে এর মধ্যে ইম্পর্টেন্ট বিল আছে, যেমন ধরেন ইম্পর্টেন্ট বিল আছে গুম কমিশনের বিল আছে, ইম্পর্টেন্ট বিল আছে মানবাধিকারের বিষয় আছে, হাইকোর্টের বিষয় আছে, দুদক আছে। এগুলো ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি মানে ইম্পর্টেন্ট বিল। আমরা সুতরা বিশ্লেষণ করতে চাই এবং রিয়েলি বিরোধী দল তাতে কন্ট্রিবিউট করতে পারে, তার জন্যই আমরা এই বিলগুলোকে ডিফার করেছি। 117টা অধ্যাদেশ 91টি বিলের মধ্যে পাশ হয়েছে। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম জানান, শেরপুর ও বগুড়া উপনির্বাচনে বিজয়ী 2 সংসদ সদস্যের শপথ রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী বিভাগে হাম শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে এমন শিশুদের মধ্যে প্রায় অর্ধেকের বয়স 6 মাসের কম, আর শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে যারা, তাদের অর্ধেকেরও বেশি শিশুর বয়স 4 থেকে 10 মাসের মধ্যে। কাছাকাছি চিত্র সন্দেহভাজনদের ক্ষেত্রেও। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য বলছে, সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি পাবনা জেলায়। বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন 10% কাছাকাছি রোগী অন্য বিভাগ থেকে এসেছেন। ফলে চাপ ক্রমাগত বাড়লেও কোভিডকালে বর্ধিত আইসিইউ সুবিধা লোকবলের অভাবে সবখানে চালু করা যায়নি। কুষ্টিয়ার স্থানীয় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 8 দিন চিকিৎসাধীন ছিল 5 মাসের শিশু আফরোজা। অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনরা তাকে নিয়ে এসেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ঠান্ডার কাশির থেকে 8 দিন সদরে ভর্তি ছিলাম নিউমোনিয়া নিয়ে সদর থেকে কোনো উন্নতি হয়নি, ওরা রিলিজ দিয়ে দিয়েছিল। রিলিজ দেওয়ার পরে বাড়িতে আসে 7 দিনও এরকম সর্দি কাশি, পরে দেখে হাম বের হয়েছে। তারপরের দিন আমরা এখানে এসে ভর্তি হয়েছি গতকাল। কালকে ভর্তি হয়েছে, আমার বাচ্চারে হাম বাড়াইছে, ঠান্ডা কাশি সারতে চাই না। আমরা কুষ্টিয়ায় 8 দিন ভর্তি ছিলাম। এই হাসপাতালে বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি বাইরের বিভাগের রোগীদেরও ভিড় বাড়ছে। এখানে আইসিইউর শয্যা সংখ্যা বাড়িয়ে 40টি করা হয়েছিল কোভিডকালে, এর মধ্যে 12টি ছিল শিশুদের জন্য। সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পর পরিস্থিতি মোকাবিলায় শিশুদের জন্য আইসিইউ বাড়ানো হয়েছে 6টি, কিন্তু তাতেও সংকট কাটছে না। স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী বিভাগে কোভিডকালে চালু করা 54টির মধ্যে বেশিরভাগ আইসিইউ চালু থাকলেও একটি হাসপাতালে চালু রাখা যায়নি। ওখানে আমাদের লজিস্টিক আছে, কিন্তু ম্যান পাওয়ার বা কিছু সমস্যার জন্য চালু করা যাচ্ছে না। আইসিইউর জন্য যে আমার অ্যানেস্থেসিওলজিস্ট দরকার, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ডক্টর দরকার, এগুলো আমাদের দেশে এখনো পর্যাপ্ত না। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সন্দেহভাজন হাম আক্রান্ত সবচেয়ে বেশি পাবনা জেলায়, এরপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহীতেও রোগীর হার প্রায় 20%, অর্ধেকের বেশি রোগীর বয়স 1 বছরের কম, 1 থেকে 6 বছর বয়সী রয়েছে প্রায় 28%।
এই বিভাগে বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে 56 জনের। এদের অর্ধেকেরও বেশি বগুড়া জেলার। শনাক্তকৃতদের 67% বয়স 1 বছরের মধ্যে। বিভাগে সন্দেহভাজন হিসেবে মৃত 48 জনের মধ্যে 19 জনের হাম শনাক্ত হয়েছে। এদের অর্ধেকের বেশির বয়স 5 মাস বা তার কম। এছাড়া 6 ও 7 মাস বয়সীর সংখ্যাও উল্লেখযোগ্য। পরিসংখ্যান বলছে এখানে ছেলে শিশুদের মৃত্যুর হার অপেক্ষাকৃত বেশি। মৃতদের বেশিরভাগের উপসর্গই ছিল হামের সাথে জ্বর ও র্যাশ। স্বাস্থ্য বিভাগ বলছে রাজশাহীতে মোট রোগীর প্রায় 10% অন্য বিভাগ থেকে চিকিৎসা নিতে এসেছেন। আর বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহী জেলায় সন্দেহভাজন 127 জন রোগীর মধ্যে 20 জনের হাম শনাক্ত হয়েছে। খুব অল্প একটা সংখ্যক আছে যারা 2টা ডোজই নেয়নি। তো তাতে দেখা যাচ্ছে যে মোটামুটি সংক্রমণটা 6 মাস থেকে 5 বছর বয়সের মধ্যে এই বয়সেই সংক্রমণটা মূলত বেশি হচ্ছে, এবং সেজন্যই সরকার এই 6 মাস থেকে 5 বছর বয়সের এই শিশুদেরকেই মূলত হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন বা হামের টিকাদান ক্যাম্পেইনের আওতায় নিয়ে এসেছে। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। এবার নেত্রকোনায় হামের প্রকোপ ও টিকাদান বিষয়ে জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসাইন। কামাল, হামের সার্বিক অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। দেবাশিস, নেত্রকোনা সদর হাসপাতালে আমি আইসোলেশন ওয়ার্ডে আছি। সেখানে 37 জন রোগী ভর্তি হয়েছে। এখন পর্যন্ত আজকে দেখলাম যে সকালে 17 জন রোগী আছে, গত রাতেও একজন ভর্তি হয়েছে। এখানে চিকিৎসক যারা আছেন তারা কিন্তু রোগীদের চিকিৎসা দিচ্ছেন। শিশুদের কিছুক্ষণ আগে আমরা কথা বললাম চিকিৎসকের সাথে, তারা ভালোভাবে চিকিৎসা নিয়েছেন। এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একজন শিশু এর আগে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন গোলাম। এছাড়া নেত্রকোনার আটপাড়া উপজেলায় কিন্তু প্রথম ধাপে হামের টিকা দেওয়া হচ্ছে। সেখানে এখন পর্যন্ত 9700 জনকে হামের টিকা দেওয়া হয়েছে। আমরা গ্রামগুলোতেও খোঁজ নিয়েছি যে আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক বেশি গ্রামগুলোতে, কিন্তু গ্রামের যে সাধারণ মানুষজন তারা হাম সম্পর্কে অনেকেই সচেতন না। তারা বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছেন এবং বলছেন যে তারা এটি অন্যান্য বছরের মতোই যে হয় শিশুদের পাশে এরকম। আসলে স্থানীয়রা বলছেন যে আসলে প্রচারণার বিষয়টি যে হামের টিকা দেওয়া হচ্ছে বা শিশুরা হামে আক্রান্ত হচ্ছে, গ্রামের মানুষের মধ্যে এই বিষয়টি আরো প্রচারণা দরকার বলে জানিয়েছে। দেবাশিস, ধন্যবাদ কামাল যুক্ত হবার জন্য আমাদের সাথে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল বার্মা স্ট্যান্ড এলাকায় অবৈধভাবে মজুত করা 13,500 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জড়িত 2 জনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ উদ্দিনের নেতৃত্বে চালানো হয় অভিযান। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ট্যাঙ্ক লরিগুলো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করা হয়। 2টি লরিতে 13,500 লিটার ডিজেল ছিল। এছাড়া জ্বালানি সরবরাহে ব্যবহৃত 2টি ফিলিং স্টেশন মিটার জব্দ করা হয়েছে। জব্দ করা ট্যাঙ্ক লরি 2টি সিদ্ধিরগঞ্জ থানায় পাঠানো হয়েছে। মামলা দায়েরের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। কুমিল্লা থেকে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, পাম্পগুলোতে কেমন পরিস্থিতি দেখছেন, আর যানবাহন চালকরা কি চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন? দেবাশিস, প্রথমেই বলে রাখতে চাই, কুমিল্লায় এখানে কিন্তু আসলে নিয়মিত সবগুলো পাম্পে একসঙ্গে তেল পাওয়া যায় না, বড় একটি কারণ। এছাড়া যে ছোট ছোট যানবাহনগুলো রয়েছে সেটি কিন্তু দূরপাল্লার যানবাহনগুলো কিন্তু আসলে সকল তেলের পাম্প পাচ্ছে না, ফলে যেখানে পাচ্ছে সেখানেই কিন্তু দীর্ঘ লাইন। এছাড়া যে শহরের যে 6টি পাম্প রয়েছে সেখানে কিন্তু আসলে প্রতিদিন তেল পাওয়া যায় না, অর্থাৎ এখানকার যারা পাম্প সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, তারা একদিন পর পর ডিপো থেকে তেল পান, তারপর কিন্তু আসলে বিকেলের দিকে তারা তেল বিক্রি শুরু করেন, গভীর রাত অব্দি চলে। ফলে কিন্তু এইসব তেল পাম্পে সন্ধ্যার পর থেকেই কিন্তু আসলে দীর্ঘ লাইন কিন্তু আসলে নজরে আসে এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে সকল পাম্পেই যদি একযোগে তেল পাওয়া যেত সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষের এতটা দুর্ভোগ হতো না এবং সমপরিমাণে কিন্তু আসলে তেল বন্টন করা হতো। তবে আসলে আমরা দীর্ঘ লাইন দেখতে পাই বিকেলের পর থেকে, সেগুলোর সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি তাদের এক এক পাম্পে কিন্তু এক এক ধরনের স্টাইলে দেওয়া হয়, অর্থাৎ কোনো পাম্পে 500 টাকার
তেল দেওয়া হয়, কোনো কোনো পাম্পে 200 থেকে 300 টাকার মধ্যে তেল দেওয়ার ফলে আসলে যারা বাইকার রয়েছেন তাদের কিন্তু অনেকেরই অভিযোগ যে কিছু কিছু বাইকার রয়েছেন তারা আসলে প্রতিদিনই দীর্ঘ লাইনে এসে তারা তেল সংগ্রহ করেন এবং প্রশ্ন তুলছেন যে আসলে এসব তেল যাচ্ছে কোথায়। এদিকে যারা পাম্প মালিক রয়েছেন তাদের দাবি হচ্ছে যারা পাম্প মালিক রয়েছেন তাদের দাবি হচ্ছে সকল পাম্পেই যাতে একযোগে তেল দেওয়া হয় ডিপো থেকে, তাহলে আসলে যে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে অধিকাংশই কমে আসবে বলে মনে করেন তারা। দেবাশিস। খোকন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঢাকার ফুটপাত দখলমুক্ত করতে ঘটা করে চালানো হয় অভিযান। বুলডোজারের গর্জন, ভাঙচুর, মামলা সবই হয়েছে, কেবল হয়নি কাজের কাজ। উচ্ছেদ অভিযানের পর ফের দখল হয়ে গেছে ফুটপাত ও সড়ক। একদিকে জীবিকার প্রশ্ন, অন্যদিকে নগরবাসীর দুর্ভোগ। এই বাস্তবতায় স্থায়ী সমাধান কি? বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। কে বলবে এটি রাজধানীর সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর একটি, অথচ এখানে যানবাহন চলাই দায়। শুধু গুলিস্তানের এই সড়কটিই নয়, ফার্মগেট, নিউ মার্কেট, মিরপুর সহ বেশ কিছু এলাকার সড়ক জুড়ে দেখা মিলবে এমন ভাসমান দোকানের। ফুটপাত ছাড়িয়ে সড়কে চলে আসা দোকান আর হকারদের কারণে পথচারীদের হেঁটে যাওয়ার জায়গা নেই। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সম্প্রতি 5 দিনের উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন ও ডিএমপির ট্রাফিক বিভাগ। অবৈধ স্থাপনা উচ্ছেদের সাথে 405টি মামলা আর শতাধিক দখলদারকে আটক করা হয়। কিন্তু অভিযান শেষ হতে না হতে পুরনো চেহারায় ফিরেছে ফুটপাত। এই যেমন মিরপুরের হকার জলিলের দাবি, পেটের দায়ে অভিযানের পরদিনই ফুটপাতে ফিরতে হয়েছে তাকে। মাননীয় প্রশাসকের কাছে আমরা আহ্বান জানাইছি যে আমরা যাতে সীমিত আকারে রাস্তা যানজট না করে তারপরে বেজাল মুক্তভাবে যাতে করতে পারি ছোট পরিসরে। একসাথে উঠিয়ে দিলে আমার মনে হয় যে সরকারের জন্য ভালো হবে না, আমাদের অত দুর্ভিক্ষের ভিতরে পড়ে যাবো। আমার যদি উড়ে যায় আমি কোথায় যাব? আমার এই বয়সে কি চাকরি দিব? আমি কি চাকরি করতে পারবো? আমার যদি পুলিশে দূরান্ডি দেয় আমি দূর দিতে পারবো না, তাহলে কেমন হইলো? কোন এটা তো এটা আমরা কাম্য করি না, এটা অমানবিক। দখলদার আর উচ্ছেদকারীদের এই চোর পুলিশ খেলায় ভোগান্তি কাটছে না নগরবাসীর। একে তো রিক্সা, মানুষের জ্যাম, আবার দুই পাশে ফুটপাত, অনেক কষ্ট হয়ে যায় বিশেষ করে। আর মাঝে মাঝে তো দেখা যায় আমারও ভয় লাগে যে কখন কি হয়ে যায়, একটা রিক্সার সাথে ধাক্কা খেলে, আর বাচ্চা মানুষ তো বুঝতেই পারেন যে শহরে ভারসাম্য যাবেন আর মানবিকতাও দেখাবেন, তাহলে তো দুইটা তো একসাথে হবে না। এখানে চাঁদাবাজি চলে, প্রতিটা দোকান প্রতি তারা টাকা নেয়, এমন এইগুলো যদি উচ্ছেদ করা হয় তাহলে খুব ভালো হবে, আমাদের জন্য সুবিধা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে নিয়ম না মানলে ব্যবস্থা কঠোর হবে। কিছু কিছু জায়গায় এখনো দেখা যাচ্ছে যে আবার নতুন করে সেখানে বসার অবস্থায় চলে এসেছে। তো সেখানে কিন্তু আমাদের ট্রাফিক বিভাগ, আমাদের যে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে নিয়ে ফলো আপ অভিযান পরিচালনা করছে বিভিন্ন জায়গায়। মিরপুর, খেয়াল করুন, মিরপুর, গুলশান এবং ওয়ারি এলাকায় ডিএমপির প্রায় বেশিরভাগ এলাকাতেই আবার ফলো আপ অভিযান পরিচালিত হচ্ছে এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। একদিকে জীবিকার তাগিদে ফুটপাত আঁকড়ে থাকা দোকানি, অন্যদিকে চলাচলের সুযোগ হারানো সাধারণ মানুষ। দুই বাস্তবতার মাঝখানে আটকে আছে মহানগরের জীবন। সংশ্লিষ্টরা বলছেন স্থায়ী সমাধানের জন্য শুধু উচ্ছেদ অভিযান নয়, দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়ন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শব্দদূষণ ভয়াবহ রূপ নিয়েছে চট্টগ্রামে। স্বাভাবিকের চেয়ে দূষণের মাত্রা প্রায় দ্বিগুণ। কারণে অকারণে হর্ন দেওয়ার প্রবণতা, চালকদের মধ্যে নিয়ম নীতি মানছে না কেউ, ফলে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন চিকিৎসকরা। শব্দ দূষণ বন্ধে কারও কোনো উদ্যোগও নেই। বেলাল হোসেন পেশায় শিপিং কর্মকর্তা। কাজের ফাঁকে শব্দ দূষণের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার কাজ করেন। চট্টগ্রাম নগরীর মোড়ে বা সড়কে প্লেকার্ড হাতে দাঁড়ান। অপ্রয়োজনে হর্ন না বাজানো এবং শব্দ দূষণ বন্ধের আহ্বান জানান। আত্মীয় স্বজন সহ অনেকে পাগলামি বললেও কানে নেন না। আমার যে ব্যক্তি জীবনের শখ আহ্লাদগুলো আমি কাটছাট করে আমি এই কাজটাতে চাপিয়ে পড়ি। যখন সুযোগ পাই সিটিতে, অলংকার থেকে সাকতাই, আপনার এয়ারপোর্ট থেকে কাপ্তাই, সিটিতে যখন যেখানে সুযোগ পাই, আপনারা হয়তো লক্ষ্য করেন আমি দাঁড়িয়ে যাই, আমি হাঁটি, আমি সমাগম যেখানে দেখি ওখানে হাঁটি, মানুষকে সচেতন করার চেষ্টা করি। বন্দরনগরীতে শব্দ দূষণের মাত্রা আসলেই ভয়াবহ। কেউ মানছে না নিয়ম। ব্যস্ততম মোড়ে পরিবেশ অধিদপ্তরের পরীক্ষায় দেখা যায় দূষণের মাত্রা 90 ডেসিবেল, কোথাও কোথাও এর চেয়ে বেশি, অথচ স্বাভাবিক মাত্রা হলো 70 ডেসিবেল।
অনুমোদিত মাত্রার বাইরে 85 বা 100-র উপরে ডেসিবেল এটা থাকে। আর আরেকটা ব্যাপার হলো এই অনুমোদিত যে শব্দের মাত্রা এটা অতিক্রান্তকারী একটা যন্ত্র হলো এই আপনার হাইড্রোলিক হর্ন, যেটা নিষিদ্ধ। আমরা এটা নিয়মিত মনিটরিং করতেছি। কারণে অকারণে যখন তখন হর্ন দেন চালকরা, জানেন না নিয়ম কানুন। নতুন নতুন কিছু ড্রাইভার হয়েছে, ওরা অনর্থক হর্ন বাজায়। যেমন ধরুন আমাদের মতন যারা আগে লাইসেন্স করছে, আমরা জানা মতন কোন জায়গায় হর্ন বাজাতে হবে, কোন জায়গায় বাজাতে হবে না, সেটা আমাদের একটা আছে। বিনা কারণে এখন সবাই দিচ্ছে, এখন মাঝে মাঝে দেওয়া লাগে। সিএনজি বলেন, প্রাইভেট বলেন, বাস বলেন, কোনো গাড়ি বাদ নাই, সব গাড়ি দিচ্ছে। কেউ মানতেছে না। কান ফাটানো হর্ন, চিৎকার, চেঁচামেচি এ শহরের নিয়মিত চিত্র। দীর্ঘ সময় উচ্চমাত্রার শব্দে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলছেন চিকিৎসকরা। সাধারণত আমাদের কানে শ্রবণ শক্তিটা সমস্যা হয় এবং আরও কিছু ইফেক্ট হয়, যেমন আমাদের স্লিপ ডিস্টারবেন্স হয়, স্ট্রেস হয়, অনেক সময় ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তো এই সাউন্ড পলিউশনটাকে সাধারণত আমরা যদি মোটা দাগে বলি যে এটাকে ইনভিজিবল কিলার বলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা তৈরির পাশাপাশি আইন প্রয়োগের তাগিদ বিশিষ্টজনদের। প্রত্যেক গাড়ির হর্নগুলো চেক করা দরকার। সেই কি মাত্রার হর্ন চালাতে পারবে। হাইড্রোলিক হর্নগুলো নিষিদ্ধ, কিন্তু বাস, ট্রাকে এখনো পর্যন্ত এগুলো আছে। কোনো জিপে বিকট আওয়াজের কিছু হর্ন লাগানো হয়েছে, সেই গাড়ির কিন্তু অরিজিনাল হর্ন এটা না। তাহলে ট্রাফিক পুলিশ এটা দেখেও না দেখার ভান করার কোনো সুযোগ নেই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6:35 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে নিজেই এই ঘোষণা দেন তিনি। পোস্টে ব্যক্তিগত ও পারিবারিক কারণে দায়িত্ব পালন করতে পারছেন না বলে উল্লেখ করেন। বিষয়টির সাথে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই বলেও জানান তিনি। তবে আকবর হোসেনের পদত্যাগের বিষয়ে এখনও বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। 2024 সালের নভেম্বরে অন্তর্বর্তী সরকার তাকে 2 বছরের জন্য যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ফরিদপুরে পুলিশ পরিচয় এক প্রতিবন্ধীর বাড়িতে অভিযান চালিয়ে 5 লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, সাদা পোশাকে আসা 3 জন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা নিয়ে যায়। এই ঘটনায় ইতিমধ্যে থানায় মামলা করেছে ভুক্তভোগী। ফরিদপুরের মধ্য আলীপুরের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী রবিউল ইসলাম চা বিক্রি করে চালান সংসার। পরিবারে সচ্ছলতা আনতে ছেলেকে বিদেশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এজন্য জমি বিক্রি ও সঞ্চয় মিলিয়ে 4 লাখ টাকা জোগাড় করেন। কিন্তু রোববার রাতেই সব হারিয়ে এখন নিঃস্ব রবিউল। রবিউলের অভিযোগ, 5 এপ্রিল সন্ধ্যায় সাদা পোশাকে পুলিশ পরিচয়ে প্রথমে দোকানে ও পরবর্তীতে বাড়িতে হানা দেয় 3 ব্যক্তি। তল্লাশির নামে চলে ভাঙচুর, মারধর আর হুমকি দামকি। এরপরই কৌশলে ছিনিয়ে নেওয়া হয় ঘরে থাকা 4 লাখ টাকা। টাকা ছিল আমার একটা ছেলে যে বিদেশ পাঠাবো, হয়তো জানা হয়ে গেছে। এই কুইটের ভিতরে এই টাকাগুলো ভিজে রাখছিলাম, 7 টাকা নিয়ে গেছে। এখানেই শেষ নয়, রবিউলকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়ার সময় গাঁজা ব্যবসায়ী আখ্যা দেয় তারা। পরে মোটরসাইকেলে তুলে নিয়ে প্রথমে তার খালাতো ভাইয়ের বাড়ি ও বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় থানায়। সেখানে বসিয়ে আত্মীয়দের ফোন দিতে বাধ্য করা হয়। শেষমেশ আরও 1 লাখ টাকা আদায়ের পর মুক্তি মেলে তার। ভাই গেছে, খালাতো ভাই সোহাগ, ও যে দারোগার সাথে কথাবার্তা বলছে, বলার পরে কি ঝামেলায় ওরে ফেলাইছে বা কি ঝামেলার কথা বলছে, পরে 1 লক্ষ টাকা নিয়েছে আমার সেই ভাই কাছে। সুস্থ বিচার চাই, আমি একজন প্রতিবন্ধী মানুষ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় পুলিশ পরিচয় দেয়া হাফ শার্টের একজন ধরে আছে রবিউলকে, আরেকজন হলুদ টি শার্ট পরা, অপরজনের হাতে ব্যাগ। ভুক্তভোগীর দাবি, সেই ব্যাগই ছিল তার সর্বস্ব। অভিযুক্ত 3 জনের মধ্যে রনক নামে পুলিশের এক সোর্সকে চিনতে পেরেছেন ভুক্তভোগী। ঘটনার বর্ণনা দিলেন প্রতিবেশীরাও। পিছনে একজনের ব্যাগ ভর্তি টাকাও না, সব টাকা নিয়ে আমাকে সামনের জন্য নিয়ে গেছে, কোনো অপরাধ ছাড়াই। লোক আইছে, দুই পাশে দুইভাবে এভাবে ধরলো, এভাবে ধরে বাইরে ফাঁকে নিয়ে গেল, ফাঁকে নিয়ে তার বাসায় তারে নিয়ে গেল, পুলিশের কথা কই নিছে। ঘটনার পর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রবিউল। তদন্তে পুলিশের কেউ জড়িত থাকলে বিষয়টি প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এই কর্মকর্তা। পুলিশের পরিচয় দেয়া ভিকটিমের কাছ থেকে টাকা নিয়ে আসছে, আমরা এটা খুব গুরুত্ব সহকারে দেখতেছি। যদি পুলিশের এর মধ্যে কোনো সম্পৃক্ততা থাকে, কঠোর ব্যবস্থা নেওয়া। পুলিশ পরিচয়ে এমন পরিকল্পিত লুটের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। চট্টগ্রামের কর্ণফুলীতে দিদারুল আলম নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত আবু তৈয়বকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত 9টার দিকে উপজেলার মৈজারটেক ইউসিবি ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত দিদারুল আলম ও অভিযুক্ত আবু তৈয়ব দুই বন্ধু। নগরীর রিয়াজউদ্দিন বাজারে একটি স্টেশনারির দোকান রয়েছে দিদারুলের। ওই দোকানে চাকরি করতেন আবু তৈয়ব। দীর্ঘদিন ধরেই আর্থিক লেনদেন নিয়ে তৈয়ব ও দিদারের মধ্যে মতবিরোধ চলছিল। বিরোধ মীমাংসায় এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হয়। এরই জেরে শুক্রবার দুজনের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে দিদারুলের মাথায় ইট দিয়ে আঘাত করে তৈয়ব। দিদারুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আবু তৈয়বকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। লক্ষ্মীপুরের কমলনগরে পাওনা টাকা ও ইটভাটায় কাজে না যাওয়ার জেরে কালো মিয়া নামে এক শ্রমিককে ঘরবন্দি করে ঝুলিয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার ফজলু মিয়ার হাটের স্লুইস গেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে শুক্রবার নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। অভিযুক্ত ইসমাইল পেশায় একজন ইট ভাটা মাঝি। স্থানীয়রা জানায় ইসমাইল মাঝির কাছ থেকে ইট ভাটার শ্রমিকের কাজের কথা বলে অগ্রিম টাকা নিয়েছিলেন কালু, কিন্তু পরবর্তীতে ব্যক্তিগত বা অন্য কোনো কারণে কাজে না যাওয়ায় ক্ষুব্ধ হন ইসমাইল, যে কারণে বৃহস্পতিবার বাড়ি থেকে ধরে আনেন ইসমাইল মাঝি। এরপর একটি ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে দু হাত বেঁধে তার উপর নির্যাতন চালানো হয়। পরে কালু অসুস্থ হয়ে পড়লে সাদা কাগজে মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিকে পুলিশ জানায় বিষয়টি নজরে এসেছে তাদের, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইসমাইল মাঝি বর্তমানে পলাতক রয়েছেন। সুন্দরবন থেকে 4 রাউন্ড গুলিসহ 3টি বন্দুক উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের কঞ্চি খালের বাইনতলা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। বন কর্মকর্তারা জানান স্টেশনের বন কর্মীরা ওই এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় টহল চলাকালীন বনের গহীনে কিছু দুষ্কৃতিকারীর অবস্থানের উপস্থিতি টের পান তারা। বনকর্মীরা ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা বনের গহীনে পালিয়ে যায়। পরে আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে 3টি দেশীয় অস্ত্র ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান হার্জি হালেভির 19,000-এরও বেশি গোপন নথির দখল নিয়েছে ইরানের একটি হ্যাকার গ্রুপ। হান্দালা হ্যাক টিম নামের সংগঠনটি জানায় হ্যাক করা হয়েছে হালেভির ব্যক্তিগত ফোন। ফলে তাদের আয়ত্তে এসেছে ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল ও গোপনীয় হাজার হাজার ছবি ও ভিডিও। এছাড়া ফাঁস হয়েছে হালেভির ব্যক্তিগত নানা তথ্য ও নথি। এসব ফাইল প্রকাশের পর তোলপাড় চলছে নেট দুনিয়ায়। ইসরায়েলের হাজার হাজার গোপন নথি এখন ইরানের নখদর্পণে, এমনটাই দাবি ইরানের একটি হ্যাকিং গ্রুপের। বৃহস্পতিবার হান্দালা হ্যাক টিম নামের সংঘটি জানায় ইসরায়েলের সাবেক সেনাপ্রধান হার্জি হালেভির ব্যক্তিগত ফোন হ্যাক করতে পেরেছে তারা। সেখান থেকে হাতে এসেছে অন্তত 19,000 সংবেদনশীল ও অতি গোপনীয় নথি। বহু বছর ধরে চালানো একটি অভিযানের মাধ্যমে হালেভির ফোনে প্রবেশাধিকার পায় হ্যাকাররা। দাবি তাদের আয়ত্তে এসেছে গোপনীয় বৈঠকের কয়েকশো ছবি ও ভিডিও। গ্রুপটির ভাষ্যমতে ইসরায়েলের গোপন স্থাপনা, সংকটকালীন কক্ষ, মানচিত্র ও কমান্ড সেন্টারের বিস্তারিত তথ্য দীর্ঘদিন ধরেই টার্গেটে ছিল তাদের। এটিকে ইসরায়েলের ইতিহাসে বড় ধরনের একটি সাইবার হামলা হিসেবে দেখা হচ্ছে। ফাঁস হওয়া কিছু ফাইলে দেখা যায় আরব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন হালেভি। আরেকটি ছবিতে তাকে দেখা যায় মার্কিন সেন্টকমের সাবেক প্রধান মাইকেল কুরিলার সঙ্গে, যা কাতারে তোলা হয়েছিল। এছাড়াও আরব আমিরাতের শেখ জায়েদ মসজিদ পরিদর্শনের ছবিও এসেছে হ্যাকারদের হাতে। এক ভিডিওতে দেখা যায় 1967 সালের যুদ্ধে নিহত এক জর্ডানীয় সেনার স্মারক ছুরি উপহার হিসেবে জর্ডানের সামরিক প্রধান ইউসেফ হুনিতির হাতে তুলে দিচ্ছেন হালেভি। এছাড়াও আইডিএফ এর সাবেক এই প্রধানের ব্যক্তিগত জীবনের কিছু স্থিরচিত্র, পরিচয়পত্র সহ কিছু ব্যক্তিগত তথ্য পাওয়ার দাবি করেছে হান্দালা হ্যাক টিম। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি তেল আবিবের পক্ষ থেকে। 2023 সালের জানুয়ারি থেকে ইসরায়েলি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন হালেভি। পদত্যাগ করেন গেল বছর মার্চে। গাজায় আগ্রাসনের প্রথম 17 মাস ইসরায়েলি বাহিনীকে নেতৃত্ব দেন তিনি।
রেজবানা সাইমা, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।